আজকে বাংলাদেশ পৃথিবীর রাজনীতির একটা ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে। আপনি বলবেন এ ছোট্ট দেশ, এ ছোট্ট বাংলাদেশ। আমি বলি ছোট্ট বাংলাদেশ। আমি ব্যাখ্যা দিচ্ছি আপনাদেরকে। আপনারা জানেন 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হওয়ার পরে দেখেন তখন ইউরোপ থেকে এটাকে বলে হচ্ছে ইস্ট ওয়ার্ড শিফট, মানে পূর্বের দিকে ধাবিত হওয়া। ইস্ট ওয়ার্ড শিফট মানে পূর্বের দিকে ধাবিত হওয়া। আপনি দেখেন 1945 সালে সুপার পাওয়ার কে ছিল? পরে রাশিয়া। রাইজিং পাওয়ার ছিল আমেরিকা। তারপর তাদের মধ্যে কোল্ড ওয়ার হয় এবং দেখবেন আপনি আমেরিকার যত গাটি ন্যাটো ট্যাটো সব কিছু কোথায়? ইউরোপে ছিল। তখন ন্যাটো তৈরি করেছে। ন্যাটো মানে কি? আমার উপর আক্রমণ করলে তোমরা সবাই মিলে কি আমেরিকাকে কি করবা? রক্ষা করবা। ন্যাটো তৈরি করেছে। 1990 সালে যখন সোভিয়েতের পতন হয় তখন তারা চমৎকার করে আনন্দ করছিল। পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্র, পৃথিবীর জমিনের এক অষ্টমাংশ হচ্ছে রাশিয়া। রাশিয়া নিজে একটা মহাদেশের সমান। ইউরো এশিয়া বলে, এশিয়া এবং ইউরোপ জুড়ে পুরা জুড়ে রাশিয়া। সে রাশিয়াকে হারিয়েছে, তারা ব্যাপক আনন্দ করছে। সেখানে তাদের একজন দার্শনিক ছিলেন স্যামুয়েল হান্টিংটন। তার একটা বই আছে ক্লাশ অফ সিভিলাইজেশন। তিনি তখন মন খারাপ করে বসে আছে। তখন বললো যে আমরা পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্রকে হারিয়েছি, তোমার মন খারাপ কেন? আমার মন খারাপ হচ্ছে আমাদের পতন অনিবার্য। আমাদের পতন অনিবার্য কাদের হাতে? মুসলিম যুবকদের হাতে। কারণ তারা তো কোরআনকে ব্যাখ্যা করেছে, তারা রাসূলের হাদিস পড়েছে। বলেছে না খোরাসান থেকে কি আসবে? খোরাসান থেকে একটা কালো পতাকাধারী এসে জেরুজালেম রক্ষা করবে, বলেছে না? তাদের মাথায় ঢুকেছে খোরাসান কোথায়? বর্তমানে ইরানে। জেরুজালেম রক্ষা করবে। তখন তারা চিন্তা করলো আগামীর যে প্রবলেম, এটা আমাদের জন্য থ্রেট হচ্ছে কে? মিডল ইস্ট এবং ইরান হতে এই মিডল ইস্টটা। তখন তাদের ইউরোপ থেকে যত ঘাঁটি আছে সব ঘাঁটি তারা নিয়ে আসে মিডল ইস্টে, কুয়েতে, ইরাকে, সৌদি আরবে, বাহরাইনে, তারপরে কি সবগুলো ঘাঁটি তারা নিয়ে আসছে। কেন? ইরানকে এবং মুসলিম রাষ্ট্র ইরাক এদেরকে ঠেকানোর জন্য। তখন ওয়ার অন টেরোরিজম শুরু করেছে তারা দুইটা পলিসি গ্রহণ করেছে। এক হচ্ছে কাটা দিয়ে কাটা ফোয়া, আর একটা হচ্ছে মুসলিম যুবককে নৈতিকতা ধ্বংস করে দেওয়া। কাটা দিয়ে কাটা ফোয়া মানে মুসলিম দিয়ে মুসলিমকে ধ্বংস করা। ইরাককে বলেছে তোর অস্ত্র দিব, ইরানের উপর হামলা কর। ব্যাপক অস্ত্র দিছে, অস্ত্র দিয়ে হামলা করলো। যুদ্ধ হলো প্রায় 11 বছর। এরপর ইরাকের বলে যে অস্ত্র দিছে, অস্ত্রগুলো ফেরত দে, না হলে তোর উপর আক্রমণ। এবার সাদ্দামকে শেষ করে দিল। মানে দেখে কাটা দিয়ে কাটা ফোয়া, হুজুর দিয়ে শেষ করা। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আলেম দিয়ে আলেমদেরকে শেষ করা, আলেম দিয়ে আলেমদেরকে শেষ করবে। কাঁটা দিয়ে কাঁটা ফোয়া এটা আমাদের দেশেও চলমান, কিন্তু আমাদেরকে সেখানে সচেতন থাকতে হবে যে আলেম দিয়ে আলেমকে শেষ করা। বলবে এ দোয়ালিন বলে, এ জোয়ালিন বলে, এ হাত উপরে উঠায়, এ নিচে নামায়, এ দাড়ি ছোট, এ দাড়ি বড়, এগুলো বলে আলেম দিয়ে আলেমদেরকে শেষ করবে। সেটা তারা শুরু করেছে। আইএস প্রতিষ্ঠা করেছে তারা, এবং আইএসের সিম্বল দিয়েছে কালো পতাকা। তার মানে মুসলমান যখন কালো পতাকা ধারণ করবে তখনই বলবে এরা হচ্ছে জঙ্গি। দেখেন শত শত মুভি তারা তৈরি করেছে, শত শত মুভি আইএস নিজেরা তৈরি করেছে, নিজেরা ধ্বংস করেছে। শেষে দিয়ে আমাদের মুসলিম যে কালো পতাকাটা, লা ইলাহা ইল্লাল্লাহ যে পতাকাটা, এই পতাকাটাকে কি বিতর্কিত করে দিল। আপনি বাংলাদেশে কালো পতাকাটা নিয়ে হাঁটেন, কালকে আপনি গ্রেপ্তার হবেন। হাঁটেন না, পারবেন? আজকে এখানে একটা কালো পতাকা রাখতেন, আপনি প্রোগ্রাম করতে পারতেন না। তার মানে কি? দেখেন তারা কি করেছে। আর দ্বিতীয় হচ্ছে মুসলিম যুবককে নৈতিকতা ধ্বংস করে দেওয়া। ইন্টারনেটকে অ্যাভেলেবেল করে দিয়েছিল। মুসলিম যুবকরা যখন পর্নোগ্রাফি আসক্ত থাকবে তখন আর কোরআন হাদিস ভুলে যাবে। তারা কোরআন হাদিস ভুলে যাবে। এজন্য পর্নোগ্রাফিকে আমাদের দেশীয় পৃথিবীতে 5টি দেশ সবচেয়ে বেশি পর্নোগ্রাফিতে আসক্ত, তার মধ্যে বেশিরভাগই মুসলিম রাষ্ট্র। 1 নম্বর হচ্ছে পাকিস্তান। তার মানে আপনি বুঝেন তাদের যে ষড়যন্ত্র শুরু হয়েছে। তার মানে দেখেন তখন তারা মিডিল ইস্টে চলে আসলো। কোথায় আসছে? মিডিল ইস্টে চলে আসে। মিডিল ইস্ট সব শেষ করে দিছে। শেষ করে তারা দেখলো যে ইরান আমাদের জন্য থ্রেট না, আমাদের জন্য থ্রেট হচ্ছে চায়না। কি চায়না। তখন বলছে যে তাহলে আমাদের যত ঘাঁটি আছে এই ঘাঁটিগুলো মিডিল ইস্ট থেকে উঠাইয়া কোথায় নিয়ে আসতে হবে? এশিয়া, সাউথ এশিয়া নিয়ে আসতে হবে। বুঝেন না কথা? বুঝেন না? ইস্ট ওয়ার্ড শিফট কোথা থেকে? শুধু পূর্ব দিকে আসতেছে। আর আমাদেরকে বলছে কি
আল্লাহ তাআলা বলছে পশ্চিম দিকে যাওয়ার জন্য। আমরা পশ্চিম দিকে যেতে যেতে কাবাঘর পার হইয়া আমেরিকা পর্যন্ত চলে গেছে নাকি? আমাদেরকে বলছে না ওয়েস্টের দিকে যাওয়ার জন্য, পশ্চিম দিকে যাওয়ার জন্য। আমরা পশ্চিম তো গেলাম, কাবাঘর জেরুজালেম পার হইলাম, কাবাঘর পার হইয়া যে আমেরিকার দিকে চলে যাচ্ছি। আজকে যদি কোনো মুসলমানকে বলে তোমাকে আমেরিকার ভিসা দেওয়া হবে, নাগরিকত্ব দেওয়া হবে, মুসলমান তো ছেড়ে দিবে। এটাই তো হচ্ছে রোহিঙ্গার এখানে, যে তোমাকে নাগরিকত্ব কি দেওয়া হবে? আমেরিকার নাগরিকত্ব দেওয়া হবে। তার মানে আমরা যে ওয়েস্টের প্রতি এত ভালোবাসা আসক্ত, আর এটা কাবাঘর পর্যন্ত নাই, চলে গেছে আমেরিকায়, ইউরোপ, বুঝলেন নাই? আর তারা আসছে ইস্টের দিকে। তারা দেখলো যে এখানে রাইজিং পাওয়ার হচ্ছে চায়নাকে ঠেকাইতে হলে আগে দেখেন, আগের ইকোনমিটা ছিল কি ইকোনমি জানেন? গ্রিন ইকোনমি। আর এখন ইকোনমিটা হচ্ছে ব্লু ইকোনমি, সুনীল অর্থনীতি, সমুদ্র কেন্দ্রিক অর্থনীতি। আগে দেখেন বিভিন্ন খনিজ পদার্থ মিডল ইস্টে পাওয়া যেত, আর এখন বলে সব সমুদ্রে পাওয়া যায়। এখন সব কি সমুদ্রে পাওয়া যায়। ইন্ডো প্যাসিফিক রিজিয়ন, ইন্ডিয়ান ওশান, প্যাসিফিক ওশান, এর মাঝামাঝি একটা রাষ্ট্র আছে, একটা সাগর আছে, উপসাগর আছে, নামটা কি জানেন? বঙ্গোপসাগর। ইন্ডিয়ান ওশান, প্যাসিফিক ওশান, এর মাঝামাঝি একটা সাগর আছে, বঙ্গোপসাগর। এই বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ যার হাতে থাকবে, সে পরবর্তীতে পৃথিবীর কি হবে? সুপার পাওয়ার হবে। আমেরিকা কি চিন্তা করলো? এই অঞ্চলে তো কোনো খ্রিস্টান রাষ্ট্র নেই, আছে? এই অঞ্চলে কোনো খ্রিস্টান রাষ্ট্র আছে? সাউথে এই দক্ষিণ পূর্ব এশিয়া কোনো খ্রিস্টান রাষ্ট্র আছে? হ্যাঁ, দক্ষিণ এশিয়ায় আছে। এশিয়া 6টা রাষ্ট্র আছে। ফিলিপিন খ্রিস্টান রাষ্ট্র, আমাদের আসিয়ানের ভুক্ত। তারপর রাশিয়াকে যদিও এটা ইউরো এশিয়া বলা হয়, জর্জিয়া, আর্মেনিয়া, এগুলো খ্রিস্টান রাষ্ট্র। কিন্তু তারা ইন্দোনেশিয়া, পৃথিবীর জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বড় রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়া, 17,000 দ্বীপ নিয়ে যে রাষ্ট্রটি গঠিত, আমি গিয়েছিলাম যেখানে, সে রাষ্ট্রটায় তারা একটা পূর্ব তিমুর একটা রাষ্ট্রকে খ্রিস্টান রাষ্ট্র বানায় ফেলছেন। কারণ মুসলিম বড় রাষ্ট্র, এখানে তাদের খ্রিস্টান ঘাঁটি লাগবে, বানায় ফেলছে। তাদের আরেকটা চক্রান্ত শুরু হয়েছে ইন্ডো প্যাসিফিক রিজিয়নের মাঝ বরাবর পার্বত্য চট্টগ্রাম, রাখাইন এই অঞ্চলটাকে নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। কি রাষ্ট্র বানাবে? খ্রিস্টান রাষ্ট্র বানাবে। এই খ্রিস্টান রাষ্ট্র বানাইলে 2 কাজ। এক কাজ হচ্ছে তাদের ধর্মীয় দিক থেকে একটা কাজ হলো, তারা কিন্তু আমেরিকা কিন্তু কোনো জায়গায় এক চিন্তায় যায় না, ডাবল চিন্তা যায়। তাদের অর্থনৈতিক সুবিধা হইতে হবে, তার ধর্মীয় সুবিধা হইতে হবে। বলে যে এরা হচ্ছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। কে বলেছে? আমেরিকার প্রেসিডেন্ট যখন শপথ গ্রহণ করে, বাইবেলের উপরে হাত রেখে শপথ গ্রহণ করে, আর আপনি বলেন ধর্মনিরপেক্ষ। ভারতের রাষ্ট্র ধর্মনিরপেক্ষ রাষ্ট্র? মোদি ধর্মনিরপেক্ষ? হ্যাঁ, ধর্মনিরপেক্ষ। এটার মধ্যে ভণ্ডামি আর কিছু আছে? কয়টা বলে ধর্মনিরপেক্ষ। পুরা জিনিস চলে হচ্ছে এই ধর্মের উপরে। কয়টা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র আমাদেরকে ধর্মনিরপেক্ষ শিখায়। তাদের প্রত্যেকটা চিন্তা থাকে এটা। তখন তারা চিন্তা করলো রাখাইন অঞ্চলে, দেখেন রাখাইন অঞ্চলে তারা কি করলো। রাখাইন অঞ্চলে মায়ানমারের যে গভর্নমেন্ট, এই গভর্নমেন্টটাকে কার নিয়ন্ত্রণে চলে? চীনের নিয়ন্ত্রণে চলে। মায়ানমারের গভর্নমেন্টটা, যেটাকে জান্তা বাহিনী বলে, এরা চলে কোথায়? চীনের। কিন্তু রাখাইনের যে রাখাইন আর্মি, এটা চলে হচ্ছে আমেরিকার নির্দেশ। এই জন্য দেখেন আমাদের রোহিঙ্গারা ফেরত পাঠাতে পারছি না কেন? চায়না দিচ্ছে না। কারণ চায়না একটা 5 লেন তৈরি করেছে, 2700 কিলোমিটার দূরে একটা 5 লেন তৈরি করেছে রাখাইনে। চায়না জানে আমেরিকা অনেক দিন ধরে পার্বত্য চট্টগ্রাম সহ এখানে একটা রাষ্ট্র বানাতে যাচ্ছে, এটা চীনের জন্য থ্রেট। এই জন্য তারা রাখাইনদেরকে, মুসলমানদেরকে পাঠিয়ে দিল, জানা যায় মুসলমানদেরকে টাকা পয়সা দিয়ে এদেরকে খ্রিস্টান বানানো যাবে, এই জন্য ঢুকতে দিচ্ছে না। এই জন্য মুসলিম রোহিঙ্গাদেরকে কি করতে দিচ্ছে না? কোথায় ঢুকতে দিচ্ছে না? আরাকানে ঢুকতে দিচ্ছে না। আর এই দিদি আমেরিকা কি করলো? আমাদের বাংলাদেশকে প্রস্তাব দিছে যে আমি একটা কি জাতিসংঘ একটা মানবিক করিডোর চাই, নাকি দিয়েছে কিনা? মানে কি আমাদেরকে অবাধ রাখাইনে ঢুকার সুযোগ করে দাও বাংলাদেশ। চীনে কি বসে থাকবে? চীন বসে থাকবে? চীনে তখন বাংলাদেশের প্রস্তাব দিল যে তোমাদেরকে আমি 3টা হসপিটাল দিব। কয়টা? এত বড় হসপিটাল, একটা শহরের সমান হসপিটাল। তার মানে কি আমার এই হসপিটাল তৈরি করতে আমার 10,000 চাইনিজ লোক আসবে। কত? 10,000। তার মানে এই যে তারা এই 3টা হসপিটাল কোথায় দিতে চায় জানেন? একটা হচ্ছে নীলফামারীতে, ওই চিকেন নেকের পাশে, ইন্ডিয়াকে ঠেকাবে।
একটা হচ্ছে চট্টগ্রামে, আরেকটা হচ্ছে ফেনীতে, বর্ডারে। বুঝেন? দেখেন তারাও আপনাকে মানবিক সহযোগিতা করছে কি চিন্তায়? তাদের ভাই বলেন না কেন? আপনি দেখেন নাই আমরা সেন্ট মার্টিনে যখন একটু কথা আসছিল, শেখ হাসিনা বলছে না যে সেন্ট মার্টিন চাইলে আমি কিন্তু ক্ষমতা থাকতে পারি, আমেরিকারে দিয়ে দিলে। আপনি দেখেন কিছুদিন আগে শুনছেন কিনা মিয়ানমারের জাহাজ সেন্ট মার্টিনের আশেপাশে ঘুরঘুর করছে। এটা মিয়ানমারের জাহাজ না তো, এটা চায়নার জাহাজ, মিয়ানমারের নামে, কারণ এটা তাদের সরকার না। বুঝেন নাই কেন? আমেরিকা যেন এখানে কি করতে পারে। আমেরিকা চিন্তা করলো আমি যেহেতু সরাসরি ঢুকতে পারবো না, আমি জাতিসংঘের নাম দিয়ে ঢুকবো। মানবিক করিডোর, বুঝেন নাই? মানবিক করিডোর কি গাজায় দেখছেন? গাজায়, হ্যাঁ, সুদানে দেখছেন? দরফুক যে অঞ্চলে, এটাকে খ্রিস্টান রাষ্ট্র বানাতে যাচ্ছে। সুদান আফ্রিকার সবচেয়ে বড় রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র, সে দক্ষিণ সুদানকে আলাদা করে খ্রিস্টান রাষ্ট্র বানা ফেলছে। এখন হচ্ছে মূল সুদানের যে সবচেয়ে অর্থনৈতিক অঞ্চল কি নাম কি? দরফুক। সেটাতে দেখেন নাই এসে কয়দিন দেখেন না মিডিয়াতে? হ্যাঁ, সেটাকে তারা একটা খ্রিস্টান রাষ্ট্র বানাতে যাচ্ছে। তার মানে এবার বুঝেন, আমি যে বললাম আপনাদেরকে আন্তর্জাতিক চক্রান্তে আমরা পড়ে গিয়েছি। এত সহজ কোন দিকে যাবেন? না চায়না দিয়ে, না আমেরিকা দিয়ে। কোন দিকে যাবেন? ডানে যাবেন না বামে যাবেন? ডানে নাকি বামে? এই অবস্থাকে বাঁচার জন্য মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে। মুসলমানরা তো সবাই, শেখ হাসিনাও তো মুসলমান, ওইরকম ঐক্যবদ্ধ না। আলেম সমাজকে ঐক্যবদ্ধ হইতে হবে। আজকে বেশিরভাগ বাংলাদেশের মানুষ হচ্ছে ধর্মভীরু, বেশিরভাগ বাংলাদেশের মানুষ। কিন্তু আমাদের আলেমরা এদের মধ্যে পার্থক্য তৈরি করে রাখছে। আমাদের আলেমদের কারণে ওনারা বুঝে না কোনটা আসল ধর্ম।